ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সাথে আমি ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদানের শেষ পর্ব নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা হলে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান সম্পর্কে আলোচনা শেষ হবে। এর আগে আমরা যে সমস্ত দার্শনিকদের নিয়ে আলোচনা করেছি তাদের মধ্যে মন্তেস্কু, ভলতেয়ার, রুশো সম্পর্কে আমরা জেনেছি। এই তিনজন বিখ্যাত ফরাসি দার্শনিক ছাড়াও ফ্রান্সের দুটি দার্শনিক গোষ্ঠী প্রাক বিপ্লব মুহূর্তে ছিল, যেমন বিশ্বকোষ প্রণেতাগণ এবং ফিজিওক্র্যাট। প্রথমে আমরা বিশ্বকোষ প্রণেতাদের নিয়ে আলোচনা করব, তারপর ফিজিওক্র্যাটস এবং অন্যান্য বুদ্ধিজীবীদের নিয়ে আলোচনায় অগ্রসর হব। বিশ্বকোষ প্রণেতা বা বিশ্বকোষ গোষ্ঠীদের মধ্যে যদি আমরা নামগুলো দেখি, সেই সমস্ত ব্যক্তিত্বদের, তাদের মধ্যে অন্যতম হচ্ছে ডেনিস দিদেরো। এছাড়া দ্য অ্যালেমবার্ট, হলবাক, হেলভেটিয়াস, এই সমস্ত ব্যক্তিরা ছিলেন বিশ্বকোষ গোষ্ঠীর অন্যতম ব্যক্তিত্ব। এদের উদ্যোগেই মূলত এনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষ প্রকাশিত হয়। এই বিশ্বকোষকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছিল, যেমন অঙ্ক, বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা, সমাজবিজ্ঞান, দর্শন, সাহিত্য, এক বিশাল বিষয় নিয়ে এনসাইক্লোপিডিয়া বা বিশ্বকোষ বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে রচনা হয়। এই সমস্ত বিশ্বকোষ প্রণেতাদের মধ্যে কয়েকজন ব্যক্তিত্ব ছিলেন জড়বাদী, কেউ ছিলেন নাস্তিক, কেউ স্বৈরাচারী এবং কেউ রক্ষণশীল চার্চের বিরোধী। ডেনিস দিদেরোর কথা আমরা যখন পড়ব তখন দেখব ডেনিস দিদেরো নিজেই ছিলেন নাস্তিক। উনি মূলত বিবর্তনবাদে বিশ্বাস করতেন। ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে ডেনিস দিদেরো বিশ্বাস করতেন না। উনি মনে করতেন বিশ্বের বিবর্তন, এই বিবর্তনের মধ্যেই সৃষ্টির রহস্য লুকিয়ে রয়েছে। কোনো ঈশ্বরের দ্বারা তা সৃষ্ট নয়। পৃথিবীতে মানুষের যে অবস্থান, সেই অবস্থান নিয়েও তিনি নতুন চিন্তাধারা করেছিলেন। তার মতে ফ্রিডম টু এনজয় ইয়োরসেলফ, স্বাধীনতায় উনি বিশ্বাসী ছিলেন। স্বাধীনতার যে সুখ ভোগ বা সুখ দানের ক্ষমতা আছে তা দিদেরও বিশ্বাস করতেন। এই সময়ের যারা মানুষ তারা অনেক বেশি স্বনির্ভর এবং নিজের যে শক্তি বা ক্ষমতা সেই সম্পর্কে অনেকেই আশাবাদী ছিলেন। এই আশাবাদী বা এই যে নতুন একটা সম্প্রদায়ের উত্থান হচ্ছে, এই উত্থানটাও কিন্তু খুব একটা সহজ ছিল না। তোমরা যদি দেখো, আমি বলেছিলাম এর আগেও ফরাসি বিপ্লবের সামাজিক অবস্থান পড়াতে গিয়ে সেখানে কিন্তু ফরাসি বুর্জোয়া সম্প্রদায়ের একটা বড় ভূমিকা রয়েছে। অভিজাতদের সঙ্গে যেমন অভিজাতরা যেমন সমাজের একটা বিশিষ্ট অংশ, ঠিক সেভাবেও তৃতীয় সম্প্রদায়ের সব থেকে গুরুত্বপূর্ণ বুদ্ধিদীপ্ত এবং শিক্ষিত অংশ ছিল বুর্জোয়ারা। এই বুর্জোয়াদের মধ্যে আবার যারা শিক্ষিত সম্প্রদায়, মানে অধিক শিক্ষায় অধিক শিক্ষিত বা অধিক বুদ্ধি বিদ্যা চর্চায় পারদর্শী, তারা আবার অনেক ক্ষেত্রে কিন্তু অসীধারী অভিজাত হচ্ছেন। কেন? তার কারণ হচ্ছে এরা ব্যবসা বাণিজ্যে এতটাই উন্নতি করছে
সেই সময় ফ্রান্সে ব্যবসা বাণিজ্য আভিজাত্যের লক্ষণ বলে প্রকাশিত হতো না, কিন্তু ব্যবসা বাণিজ্যে যথেষ্ট সমৃদ্ধি বা যথেষ্ট অর্থ লাভ হতো। তাই তৃতীয় এস্টেটের মধ্যে বুর্জোয়া সম্প্রদায় কিন্তু ব্যবসা বাণিজ্যে বিশেষ জায়গা করে নিয়েছিলেন, যার ফলে তাদের অর্থনৈতিক সমৃদ্ধিও ছিল দেখবার মতো। এই অর্থনৈতিক সমৃদ্ধি এবং অর্থনৈতিক নিরাপত্তা আশায় তাদের পরিবারের বেশ বহু ব্যক্তি কিন্তু শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে মনোনিবেশ করেছিলেন। এই শিক্ষিত বুদ্ধিজীবীগণই কিন্তু একটা সময় নিজেদেরকে এই জ্ঞানোদ্দীপ্ত বা আলোকপ্রাপ্ত বিশেষ ব্যক্তি হিসেবে তুলে ধরছেন নিজেদেরকে, বা তারা এগিয়ে আসছেন। এদের মধ্যে দার্শনিক বুদ্ধিজীবীরাও কিন্তু অন্যতম। এরা কিন্তু আসছে এই বুর্জোয়া পরিবার থেকে, অধিকাংশরাই আসছে এই বুর্জোয়া পরিবার থেকে, যাদের অর্থনৈতিক নিরাপত্তা রয়েছে। এই সমস্ত ব্যক্তিত্বরা বা এই সমস্ত ব্যক্তিরা যাদের অর্থ আছে এবং শিক্ষা আছে, তারা কিন্তু আকণ্ঠ এই দার্শনিকদের লেখা পান করছে। কারণ সেই সময় আমি বারবার বলছি, সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, সংবাদপত্র, বেতার মাধ্যম, দূরদর্শন, আমাদের বর্তমানের সামাজিক যে সমস্ত মাধ্যম, কোনো কিছুই ছিল না। এই সমস্ত দার্শনিকদের লেখাই সাধারণ মানুষ, অর্থাৎ যাদের কাছে অন্তত অর্থ এবং শিক্ষা রয়েছে, তারা কিন্তু আকণ্ঠ পান করত, এবং যার ফলে তাদের মধ্যে রাজার স্বৈরাচারী মনোভাব, রাজার ঈশ্বর প্রদত্ত ক্ষমতা, রাজার অত্যাচার, চার্চের অত্যাচার, অভিজাতদের অত্যাচার সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা গড়ে ওঠে, যেখান থেকে তারা বিদ্রোহের জন্য বা বিপ্লবের জন্য উৎসাহিত হন। এই সমস্ত বিশ্বকোষ প্রণেতা বা বিশ্বকোষ গোষ্ঠীর সদস্যরা মানুষকে বোঝানোর চেষ্টা করেছিল, মানুষের ভোগের যে ইচ্ছা তাকে তারা কখনোই নিন্দা করেনি। অর্থাৎ সমস্ত অর্থ রাষ্ট্রকে দিয়ে বা চার্চকে দিয়ে কোনো মানুষেরই মুক্তি সম্ভব নয়, এটাই তারা সাধারণ মানুষকে বুঝিয়েছেন। তারা মনে করতেন সাধারণ মানুষের মুক্তি সম্ভব তাদের ইচ্ছা মতো, তাদের স্বাধীনভাবে জীবনযাপনের মধ্যে দিয়ে। হেলভেটিয়াসের গবেষণাতেও কিন্তু নীতিবোধ এবং মননের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ এই যে প্রত্যেকটি ব্যক্তিত্ব, যাদেরকে বিশ্বকোষ গোষ্ঠী বলা হচ্ছে, তারা দেখা যাচ্ছে মানুষের স্বাধীনতা, মানুষের ইচ্ছা, মানুষের ক্ষমতা, মানুষের নিজস্ব শক্তি বা স্বীয় শক্তিতে বিশ্বাসী ছিলেন, যা ফরাসি বিপ্লবের সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দাঁড়িয়েছিল। পরবর্তী বিষয়ে আমরা আলোচনা করছি ফিজিওক্র্যাটসদের নিয়ে। ফিজিওক্র্যাটসরা হলেন বিপ্লব পূর্ব ফ্রান্সের বিখ্যাত অর্থনীতিবিদ গোষ্ঠী। এদের মধ্যে অন্যতম ছিলেন কুইসনে, টুর্গো, মিরাবো, গুর্নে, নেইমুর, এই প্রমুখ ব্যক্তিত্বদের নিয়ে গড়ে উঠেছিল ফিজিওক্র্যাটস গোষ্ঠী। 1758 খ্রিস্টাব্দে কুইসনে তার যে অর্থনৈতিক চিন্তা ভাবনা, সেই অর্থনৈতিক চিন্তা ভাবনাকে তুলে ধরেন তার গ্রন্থ ইয়া বলো ইকোনমিকে। এখানে তিনি অনেক ক্ষেত্রে ইংরেজ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের ভাবনা চিন্তা দ্বারা প্রভাবিত ছিলেন। আমরা যদি এবার নেইমুরের কথা বলি, নেইমুর কিন্তু ফিজিওক্র্যাট শব্দটির প্রথম প্রবর্তক বা উদ্ভাবক। ইনিও কিন্তু মানুষের ব্যক্তি স্বাধীনতা বা ব্যক্তি স্বতন্ত্রতায় বিশ্বাসী ছিলেন। অর্থনৈতিক ক্ষেত্রে তিনি বরাবর
রাষ্ট্রীয় উদ্যোগের বদলে ব্যক্তিগত উদ্যোগকে স্বাগত জানিয়েছিলেন। রাষ্ট্রীয় উদ্যোগ যেমন চলছে সেরকম চলুক, তার সাথে সাথে ব্যক্তিগত উদ্যোগেরও যে প্রয়োজন, অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে ব্যক্তির উদ্যোগকে তিনি স্বাগত জানাচ্ছেন এবং রাষ্ট্রের নিয়ন্ত্রণকে তিনি বিরোধিতা করছেন। এই কথাটিকে বলা হয় লেজেসফেয়ার। মানে এই সমস্ত ফিজিওক্র্যাটস গোষ্ঠী যারা, তারা কি করছে, তারা মূলত সমকালীন যে মার্কেন্টাইল মতবাদের বিরোধিতা করে মুক্ত বাণিজ্যের কথা বলছে, বাণিজ্যকে স্বাধীন করতে বলছে, যেখানে শুধুমাত্র ফ্রান্সের মধ্যেই বাণিজ্য সীমাবদ্ধ থাকবে না, বাইরের দেশের মানুষেরাও ফ্রান্সে বাণিজ্য করতে পারবে এবং ফ্রান্সের বাণিজ্যর ক্ষেত্রেও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থাকবে না, তা প্রজাদের জন্য মুক্ত করা হবে যাতে সবাই স্বাধীনভাবে ব্যবসা করতে পারে। এর জন্য প্রয়োজন হচ্ছে শুল্ক প্রাচীরকে ভেঙে দেওয়া। শুল্ক প্রাচীরকে ভেঙে দিয়ে মিরাবো, গুর্নে, টুর্গো তারা বলছেন ফ্রান্সের বাণিজ্যকে মুক্ত করতে। এই সমস্ত ফিজিওক্র্যাটস গোষ্ঠী মনে করছেন সম্পদের একমাত্র উৎসই হচ্ছে ভূমি। ভূমিকর ছাড়া আর সব করকে তারা তুলে দেওয়ার পরামর্শ দিচ্ছেন ফরাসি সম্রাট ষোড়শ লুইকে। কারণ ভূমিকর ব্যবহার করাটাকে ফিজিওক্র্যাটসরা একমাত্র আয়ের উৎস মনে করছে রাষ্ট্রের। অন্যান্য যে সমস্ত করগুলো আমি আগে পড়িয়েছিলাম, গ্যাবেলা, এইডস, এছাড়া টাইথ, এই সমস্ত যে করগুলো রয়েছে, এই করগুলোকে ফিজিওক্র্যাটস গোষ্ঠীর ব্যক্তিরা নিতান্তই সাধারণ বলে মনে করছেন, যার ফলে সাধারণ মানুষের বিকাশ সম্ভব নয় বলে তারা দাবি করছেন। শুধুমাত্র তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কর হিসাবে থাকছেন ভূমিকর বা টেইল। এই সমস্ত ফিজিওক্র্যাটস গোষ্ঠীর ব্যক্তিত্বরা সর্বজনীন প্রাথমিক শিক্ষা প্রবর্তনের কথা বলছে। কেন বলছেন? যাতে এই যে সমস্ত শিক্ষিত মানুষদের মধ্যে দার্শনিকদের বাণী পৌঁছচ্ছে বা দার্শনিকদের কথা পৌঁছচ্ছে, তারা নিজেদের অধিকার দাবি দেওয়া সম্পর্কে উদ্বুদ্ধ হচ্ছে, ঠিক সেভাবেই যদি ফ্রান্সের জনগণের মধ্যে ন্যূনতম প্রাথমিক শিক্ষাটুকুরও ব্যবস্থা করা যায়, তাহলে তারা রাজার স্বৈরাচার বা রাজা ছাড়াও যে সমস্ত ব্যক্তিত্বরা রয়েছেন, অর্থাৎ যাজক, অভিজাত, এদের দুর্ব্যবহার, অনাচার এবং অর্থনৈতিক ক্ষেত্রে অবিচার সম্পর্কে সচেতন হবে। আর অর্থনৈতিক উন্নয়নের জন্য সর্বজনীন শিক্ষার যে একটা প্রয়োজনীয়তা, হিসেব নিকেশ করা, নিজেকে আরো উন্নত করা, নিজেকে এবং তার নিজের পরিবারকে দেখার যে একটা স্বাধীনতা, সেই ক্ষেত্রে তারা প্রাইমারি এডুকেশনকে বা প্রাথমিক শিক্ষাকে ওপেন টু অল করার কথা ভাবছিলেন। রাজাকে তারা অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে নেতৃত্ব দিতেন। মূলত শিল্প বাণিজ্যের উন্নয়নের জন্য তারা একটা পরিমণ্ডল গড়ে তোলেন। কিন্তু দুঃখের বিষয়, ষোড়শ লুই এই ফিজিওক্র্যাটসদের মধ্যে কিছু ব্যক্তি ছিলেন ষোড়শ লুইয়ের অর্থমন্ত্রী, কুইনসেনে, টুর্গো, মিরাবো, এদের নাম আমরা পড়েছিলাম। তো এই সমস্ত ব্যক্তির কথা শুনে তারা যখন অভিজাত এবং যাজকদের থেকে কর আদায় করার কথা ভাবেন এবং এস্টেট জেনারেল আহ্বান করেন, তখনই কিন্তু তৃতীয় সম্প্রদায়কে প্ররোচিত করে অভিজাতরাই প্রথম ফরাসি বিপ্লব ঘোষণা করেন। তবে ফিজিওক্র্যাটসদের মূল্য ফরাসি বিপ্লবের ক্ষেত্রে ভীষণভাবে প্রাসঙ্গিক। তারা যদি না থাকতেন, তাহলে এই প্রাথমিক যে দাবি দেওয়া, যে লেজেসফেয়ার,
অবাধ বাণিজ্য, এছাড়া শুধুমাত্র টেইল বা ভূমিকরকে গুরুত্ব দেওয়া, অন্যান্য কর তুলে দেওয়া, প্রাইমারি এডুকেশন বা প্রাথমিক শিক্ষাকে ওপেন টু অল করা, এই ভাবনা চিন্তাগুলোর হয়তো সেভাবে জন্মই হতো না। পরবর্তী হচ্ছে বুদ্ধিজীবীগণ। অষ্টাদশ শতকে ফ্রান্সে আরো বেশ কয়েকজন বুদ্ধিজীবী বা দার্শনিক জনমত গঠনে কিন্তু সফল হয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন বুফো, মাবলি, কন্দ্রাসে, মরেলি, লেঙ্গুয়ে। এই সমস্ত ব্যক্তিরা স্বৈরাচার, অভিজাততন্ত্র, চার্চের দুর্নীতি, অবিচার সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে একটা প্রতিবাদ গড়ে তুলছে। এই যে বুফোর নাম আমরা বললাম একটু আগে, বুফো কিন্তু কি করছেন উনি, বিত্তশালী বা যারা ধনী ব্যক্তি, সেই ধনী ব্যক্তিদের দরিদ্র মানুষের দুর্ভোগের জন্য দায়ী করছেন। আসলে বুফো সাম্যবাদে বিশ্বাসী ছিলেন, মানে সমানতা, সমান অধিকারে তিনি বিশ্বাসী ছিলেন। গণপ্রজাতন্ত্রের উনি উদ্বোধক ছিলেন। গণপ্রজাতন্ত্রের প্রতিষ্ঠার দাবি রেখেছিলেন বুফো। এর পরবর্তী কন্দ্রাসে ছিলেন কিন্তু একজন বিজ্ঞানী হয়েও তিনি রাজনৈতিক অসাম্যের বিরোধিতা করছেন এবং জনগণের অধিকারের কথা তুলে ধরছেন সাধারণ মানুষের কাছে। ধর্মযাজক মেসলিয়ে ফরাসি বিপ্লবের ক্ষেত্রে একজন উল্লেখযোগ্য নাম বলা যেতে পারে মেসলিয়ে। এই মেসলিয়ে কি করছেন, সব ধরনের যে স্বৈরাচার, এই স্বৈরাচারের বিরোধিতায় কিন্তু মেসলিয়ে একজন প্রধান বক্তা হিসেবে উঠে আসছেন, যদিও উনি পেশায় ধর্মযাজক। অর্থাৎ প্রত্যেকটা শ্রেণীর মানুষ কিন্তু এই বুদ্ধিজীবীদের মধ্যে থেকে আসছে, বা প্রত্যেকটা শ্রেণীর মানুষের মধ্যে থেকেই কিন্তু বুদ্ধিজীবী সম্প্রদায় আসছে। উনি এই মেসলিয়ে জনগণকে আর কি ঐক্যবদ্ধ করতে চাইছে। জনগণ যদি ঐক্যবদ্ধ হয়, তার মতে তারাই তাদের যে অধিকার, সেই অধিকারকে কেড়ে নিতে পারবে। মরেলি আর লিঙ্গুয়ে এনারা আবার সমাজবাদের কথা বলছে। মরেলি ব্যক্তিগত সম্পত্তির কথা বিশেষভাবে বলছেন। তার মতে ব্যক্তিগত সম্পত্তি হচ্ছে সবকিছু অনর্থের কারণ সেই সময় ব্যক্তিগত সম্পত্তি বলতে রাজার সম্পত্তিকে বোঝানো হতো, কারণ প্রজার হাতে ন্যূনতমর থেকেও ন্যূনতম সম্পত্তি থাকতো। অর্থাৎ দেখো, এই যে ফরাসি বিপ্লবের যে জন্মলগ্ন থেকেই কিন্তু দার্শনিকদের সাথে একটা সম্পর্ক তৈরি হচ্ছে। একদল মনে করছেন যে বিপ্লবের সঙ্গে দার্শনিক চিন্তা ভাবনার প্রত্যক্ষ সম্পর্ক ছিল না, আবার অপর একটা দল মনে করছেন যে না, বিপ্লবের সাথে কিন্তু দার্শনিকদের একটা গভীর সম্পর্ক ছিল। সেটা অবশ্যই প্রত্যক্ষভাবে না। বিপ্লব যখন শুরু হচ্ছে সেই সময় কিন্তু দেখো দার্শনিকদের একটা প্রভাব পড়ছে। অভিজাত, বণিক, আইনজীবী যে সমস্ত ব্যক্তি ছিলেন, তাদের মধ্যে থেকে কিন্তু দার্শনিকরা আসছে। এই সময় আমরা যদি জর্জ রুজের কথা বলি, জর্জ রুজে কিন্তু এর বিপরীত একটা মত পোষণ করছেন। উনি বলছেন কি যে অর্থনৈতিক দুর্দশা, সামাজিক যে ক্ষোভ, রাজনৈতিক এছাড়া সামাজিক উচ্চাকাঙ্ক্ষা, এই যে এগুলির যে ব্যর্থতা, এগুলো কিন্তু মূলত বিপ্লবকে নিয়ে আসেনি। তার মতে জনগণের ক্ষোভ, আশা আকাঙ্ক্ষা, এই সমস্ত জিনিস কিন্তু মূলত বুদ্ধিজীবীদের যে মনোলোকে তৈরি হয়েছে, সেই মনোলোকটাই সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে গিয়ে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষাকে একটা ভাষা দিতে শুরু করেছে। তার মানে কি, এই যে বিপ্লবী চেতনা, কর্মসূচি, এগুলো গঠনের ক্ষেত্রে কিন্তু ফরাসি দার্শনিক যারা, তাদের অবদানকে কোনো মতেই
অস্বীকার করার কোনো উপায় থাকে না। আসলে দেখো, সেই সময়ে বারবার করে বলা হচ্ছে যেহেতু কোনো রকম সামাজিক মাধ্যম ছিল না, তাই সাধারণ মানুষ কিন্তু আকণ্ঠ এই সকল দার্শনিক বা যারা ফিজিওক্র্যাট রয়েছেন, বুদ্ধিজীবী রয়েছেন, তাদের রচনাকেই বিশ্বাস করতেন। যেমন বারওয়েল এবং এডমন্ড বার্ক মনে করছেন যে ফরাসি বিপ্লব আসলে কিছুই না, ফরাসি বিপ্লব ছিল দার্শনিকদের ষড়যন্ত্র। অন্যদিকে আবার টেইন বলছেন ফ্রান্স ড্র্যাঙ্ক দ্য পয়জন অফ ফিলোসফি, অর্থাৎ ফ্রান্স দর্শনের বিষ পান করেছিল। এই যে কথাগুলো, বা মনিয়ার বলছেন, না মনিয়ারের কথাটা একটু পরে বলি, এই যে বিভিন্ন ঐতিহাসিক তারা তাদের মতকে তুলে ধরছেন, তারা বোঝানোর চেষ্টা করছেন যে যেহেতু সেই সময় কোনো রকম সোশ্যাল মিডিয়া ছিল না, তাই দার্শনিকদের রচনাই সাধারণ মানুষকে উদ্দীপিত করত। সাধারণ মানুষ যদিও এই রচনাগুলো সেরকম ভাবে পড়তেন না, কিন্তু সাধারণ মানুষ যাদের কথা শুনতেন তারা কিন্তু এই রচনাগুলো পড়তেন। এবার বিপক্ষ কিছু মত বলি, যেমন মনিয়ার, ঐতিহাসিক মনিয়ার বলছেন যে সাধারণ মানুষ কিন্তু এই ভলতেয়ার, রুশো, মন্তেস্কুর রচনা পড়তেন না, যেহেতু তাদের মধ্যে সেই শিক্ষা ছিল না, বা পড়লেও সেভাবে তারা বুঝতে পারতেন না। ঠিক আছে, এছাড়া ধরো তোমার আমরা যদি মোস্ট স্টিফেন্সের কথা বলি, মোস্ট স্টিফেন্স বলছেন যে এই দার্শনিকদের প্রভাব কিন্তু ফরাসি বিপ্লবের জন্য দায়ী না, কারণ ফরাসি বিপ্লব ঘটতই পরিস্থিতির জন্য, যেইভাবে পরিস্থিতি এগোচ্ছিল তাতে ফরাসি বিপ্লব না ঘটে যেত না। ডেভিড টমসন বা থমসন উনি বলছেন যে দ্য কানেকশন বিটুইন দেয়ার মিনস ফিলোসফার, their ideas and outbreak of revolution of 1789 is somewhat remote and indirect. তার মতে কি, যে দার্শনিকরা বিপ্লবের প্রচার করেননি বা বিপ্লবের সূত্রপাত করেননি, বিপ্লব চলাকালীন তাদের চিন্তাধারা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন রকম মতামত দিয়েছেন। ইতিহাস যেহেতু একটা নিরপেক্ষ বিজ্ঞানসম্মত চর্চা, তাই আমরা ইতিহাসের ছাত্রছাত্রী হিসেবে কোনো মতকেই বিশেষভাবে রাখতে পারি না, বা আমরা বলতে পারি না যে এই জন্য এই হয়েছে, কারণ ইতিহাসের ক্ষেত্রে বিতর্ক চলে, আর এটা চলাটাও খুব স্বাভাবিক। তবেই তো আমাদেরও বুদ্ধি চর্চা বা বিদ্যা চর্চার একটা বিষয়ে এগিয়ে নিয়ে যাওয়ার মতো প্রজন্মের পর প্রজন্মর ওপর একটা ভার বর্তাবে। ঠিক সেভাবেই এই যে সাধারণ মানুষের অভাব অভিযোগ, সেগুলি কিন্তু দার্শনিকদের মধ্যে বা দার্শনিকদের লেখার মধ্যে ফুটে আসছে। তাদের লেখাগুলো সাধারণ মানুষ হয়তো সব ক্ষেত্রে পড়ে উঠতে পারছেন না, বা পড়লেও বুঝতে পারছেন না, কিন্তু তবুও যারা এই লেখা পান করছে বা যারা এই লেখা পড়ছেন, তারা কিন্তু সাধারণ মানুষকে সেই লেখা দ্বারা প্রভাবিত করতে সক্ষম হচ্ছে। যে কোনো বিপ্লবের ক্ষেত্রে বুদ্ধিজীবী সম্প্রদায়ের একটা বিশেষ ভূমিকা থাকে। সবাই ঢাল তরোয়াল বা বন্দুক নিয়ে যুদ্ধ করতে যায় না। কিছু মানুষ দূরত্ব থেকে হয়তো এই বৈপ্লবিক চিন্তাধারাকে ছড়িয়ে দেয় বা সঞ্চারণ করে। ঠিক সেভাবেই ফরাসি বিপ্লবের ক্ষেত্রে এই বৈপ্লবিক চিন্তাধারা সঞ্চারণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিল দার্শনিকেরা। পরবর্তী ক্লাসে আমরা ফরাসি বিপ্লবকে কেন অভিজাত বিপ্লব বলা হয় তা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, ভালো রেখো।